প্রশ্ন উঠছে যে তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের এই ব্যবহারের পরও ব্যবস্থা কবে নেবে প্রশাসন? ঠিক কি দেখলাম আমরা এই কদিন ধরে, বিস্তারিত জানবো। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি ব্রতদেব ভট্টাচার্যের কাছে। ব্রতদেব, দেখো, ফারাক্কায় সেই বিডি অফিসের ঘটনা এবং তৃণমূল বিধায়কের সামনেই গোটা ঘটনা ঘটেছিল, সে ছবি আমরা প্রত্যেকেই দেখেছি এবং তারপর থেকে বিভিন্ন মহল থেকে সমালোচনার ঝড় ওঠে। এই ঘটনায় পরবর্তীতে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছিল ঠিকই, কিন্তু তৃণমূল বিধায়কের বিরুদ্ধে রাজ্য পুলিশের তরফ থেকে কোনো রকম কোনো ব্যবস্থাই নিতে দেখা যায়নি। উপরন্তু এই ঘটনার পরেও তৃণমূল বিধায়কের যে আচরণ, তার কোনো বদল হয়নি। তার সেই বেপরোয়া মনোভাব, হুমকি, সরাসরি নির্বাচন কমিশনকেও হুমকি দিতে কিন্তু তিনি পিছপা হননি। এর পরবর্তীতে আমরা দেখি যে বৃহস্পতিবার যে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের জামিন হয় এবং জামিন দেওয়ার পরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কার্যত বীরের সম্মান দিয়ে তাদেরকে বরণ করা হয়। অর্থাৎ এই ঘটনায় কিন্তু সরাসরি বোঝা যাচ্ছে যে সেখানকার যে দলের, শাসক দলের যে মনোভাব, একদিকে তৃণমূল বিধায়ক তার সামনে দাঁড়িয়ে এভাবে যথেচ্ছ ভাঙচুর বিডিও অফিসে এবং তারপর তার যে বেপরোয়া মনোভাব আমরা দেখেছি। এই সমস্ত ঘটনার পর একাধিকবার যখন বিডিও অফিস ভাঙচুর হয়, তারপর থেকে তৃণমূল বিধায়কের যে আচরণ, এই নিয়ে কমিশনের তরফ থেকে কিন্তু ক্ষোভ প্রকাশ করা হয় এবং রাজ্যকে নির্দেশ দেওয়া হয় যে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এফআইআর করতে হবে। শুধু তাই নয়, একেবারে সময় বেঁধে দিয়ে দেওয়া হয়েছিল যে গতকাল বিকেল 5টার মধ্যে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে যেন এফআইআর দায়ের করা হয়। কিন্তু তারপরেও সে রাত পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত কিন্তু বিধায়কের বিরুদ্ধে যে কোনো এফআইআর হয়েছে তেমন কোনো খবর পাওয়া যায়নি। অর্থাৎ যে ঘটনা আমরা এর আগেও দেখেছিলাম যে নির্বাচন কমিশনের কর্মী ইআরও, এই ইআরওদের বিরুদ্ধে নির্বাচন কমিশন যখন রাজ্যকে ব্যবস্থা নিতে বলেছিল তখন একই রকম উদাসীনতা দেখা গেছিল। সামান্য তদন্তের পর কোনো এফআইআর বা আইনি পদক্ষেপ কিন্তু করা হয়নি। এই নিয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে মুখ্য সচিবকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছিল এবং সম্প্রতিও বর্তমান যিনি মুখ্য সচিব তাকেও চিঠি দেওয়া হয়েছে এবং নতুন করে সেই ঘটনার তদন্ত শুরু করতে বলা হয়েছে। সে একই ঘটনা কিন্তু এই ফারাক্কা তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের ক্ষেত্রেও দেখা গেল। একদিকে যখন বিডিও অফিস ভাঙচুর করা হলো, তার বিরুদ্ধে প্রশাসনিক কোনো ব্যবস্থা নিতে যেমন দেখাই যায়নি, উপরন্তু নির্বাচন কমিশন যখন বলল যে গতকাল বিকেল 5টার মধ্যে তার বিরুদ্ধে এফআইআর করতে হবে, সেই ব্যবস্থাও কিন্তু নিতে দেখা গেল না। অর্থাৎ সব দিকেই বলতে গেলে যে প্রথম থেকেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে সঙ্গে যে সংঘাতের পরিস্থিতি রাজ্যের চলছে এসআইআর নিয়ে, সেই নিয়ে কিন্তু সেই সংঘাতের পরিস্থিতি আরও জোরালো হলো কার্যত এই তৃণমূল বিধায়ককে কেন্দ্র করে। এর আগেও আমরা দেখেছি মনিরুল ইসলাম তার বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে বলার পরেও কার্যত শুনানি কেন্দ্রে ওই বিডিও অফিসে সেখানে তাকে দাপিয়ে বেড়াতে দেখা গেল। কে কি করবে, কে কি না করবে, যারা সরকারি আধিকারিক তাদের পর্যন্ত নির্দেশ দিতে দেখা গেল। সব মিলিয়ে কিন্তু বলা যায় যে এই যে ঘটনা, অর্থাৎ বিডিও অফিসে ভাঙচুর, তারপর তার কোনো অনুতাপ তো নেই। উপরন্তু যে রাজ্য সরকারের তরফ থেকে যে ব্যবস্থা নেওয়ার কথা তা তো তারা নেয়নি। নির্বাচন কমিশন যখন রাজ্যকে বলে দিল, সময় বেঁধে দিল, তারপরেও কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হলো না, এফআইআর হলো না। এই নিয়ে কিন্তু রাজনৈতিক যে চাপানোত্তর সেটা কিন্তু চলছে। বিরোধীরা অভিযোগ করছেন যে এই রাজ্য সরকার বারবার অপরাধীদের এভাবেই আড়াল করে, এভাবেই আক্রমণ করছেন তারা। সুস্মিতা, ধন্যবাদ ব্রতদেব। নৌশাদ সিদ্দিকী এবং হুমায়ুন কবির ইতিমধ্যেই পরস্পরের জন্য দরজা খোলা রেখে সিপিএম কংগ্রেসের উদ্দেশ্যে জোট বার্তা দিয়েছেন। এবার এক কাঠা লড়াইয়ের কথা শোনা গেল সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের মুখে। এখন প্রশ্ন হলো, কংগ্রেস কি করবে? মানুষ চায় বিজেপির বিরুদ্ধে গোটা দেশে এবং এ রাজ্যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে এক কাঠা হয়ে লড়াই করতে। দ্রুত কংগ্রেসকে সিদ্ধান্ত নিতে হবে। 26-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতির আকাশে ভেসে বেড়াচ্ছে নানা জোট জল্পনা। পরস্পরের জন্য জোটের দরজা খুলে দিয়েছেন দুই মুসলিম বিধায়ক নওশাদ সিদ্দিকী ও হুমায়ুন কবির। সেই সঙ্গে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে এক কাঠা লড়াইয়ের ডাক দিয়ে সিপিএম কংগ্রেসের উদ্দেশ্যেও আহ্বান জানিয়েছেন তারা। এই আবহে এক কাঠা লড়াইয়ের কথা শোনা গেল সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের মুখেও। সেই সঙ্গে বৃহস্পতিবার হুমায়ুন কবিরের জেলা মুর্শিদাবাদে দাঁড়িয়ে কৌশলে তিনি বল ঠেললেন কংগ্রেসের কোর্টে। বাংলাকে বাঁচাতে হলে আসুন আমরা একসঙ্গে লড়ব। আমরা ইতিমধ্যে কথাবার্তা শুরু করেছি এবং যারা যারা কথাবার্তা বলছে তাদের সঙ্গে ইতিবাচক হয়েছে। মালদা, মুর্শিদাবাদে, বীরভূমে কংগ্রেসকেও সিদ্ধান্ত নিতে হবে। মানুষের এই ঐক্যের ভাবনাকে মর্যাদা দিতে হবে, সেই জন্য দ্রুত কংগ্রেসকেও সিদ্ধান্ত নিতে হবে। 2021 সালের বিধানসভা ভোটে এ রাজ্যে জোট বেঁধে লড়াই করেছিল সিপিএম কংগ্রেস। ব্রিগেডের মঞ্চে 3 দল একসঙ্গে থাকলেও কংগ্রেস আইএসএফ এর থেকে দূরত্বই বজায় রেখেছিল। শেষ অবধি সিপিএম এর সমর্থনে জিতেছিলেন আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী। 26-এর বিধানসভা নির্বাচনের আগে সেই নওশাদ সিদ্দিকী এবং সদ্য নতুন দল গড়ে ময়দানে নামা হুমায়ুন কবির ইতিমধ্যে সিপিএম কংগ্রেসের জন্য দরজা খোলা রাখার বার্তা দিয়েছেন। বিজেপি এবং তৃণমূলকে হারানোর জন্য, সহজে যাতে হারানো যায় তার জন্য, কষ্ট কম যাতে করে বেশি ফল পাওয়া যায় তার জন্য জাতীয় কংগ্রেস
লেফট ফ্রন্ট আরো যে সমস্ত সেকুলার ফোর্সগুলো আছে তাদেরকে আমরা জানিয়েছি। সেলিম সাহেবরা বসুন, সুজন বাবুরা বসুন, নওশাদ সাহেব বসুন, আব্বাস ভাইজান বসুন, কংগ্রেসের অধীর বাবু আর ঈশা খান। এই পরিস্থিতিতে কংগ্রেসের থেকে বল ঠেললেন মোহাম্মদ সেলিম। আমরা আলোচনার মধ্যে দিয়েই আগামী দিনে ঠিক করব। ঐক্যবদ্ধ লড়াই মানে আদর্শগত দিক থেকে, নীতিগত দিক থেকে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে যেটা রাস্তাই রাস্তা দেখায়, সেই পথকে অবলম্বন করতে হবে। শেষ অবধি বাম, কংগ্রেস, আইএসএফ এবং হুমায়ুন কবির একসঙ্গে ভোটে নামলে কি তৃণমূলের চাপ বাড়তে পারে? তাদের মুসলিম ভোট ব্যাংকে ভাঙন ধরতে পারে? এবার ধর্মের নামে ভাঙাতে চাইছে। এমন দু চারজন মুখোশধারীকে দিয়ে পুতুল নাচে সুতোর মতো লাফালাফি করাচ্ছে, দেখলে মনে হচ্ছে বিজেপি বিরোধী, কিন্তু তারা অ্যাকচুয়ালি বিজেপি বিরোধী ভোট কেটে বিজেপিরই সুবিধা করে দেবে ওরা, এবং সেই খেলাটায় গেছে। আর মাত্র কয়েক মাস পরে বিধানসভা ভোট, শেষ অবধি কে কার হাত ধরবে সেটা পরিষ্কার হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। রাজীব চৌধুরী রিপোর্ট, এবিপি আনন্দ। সপ্তাহে 5 দিন কাজ, শনি রবি ছুটি, এই দাবিতে ফের আন্দোলনে নামছেন ব্যাংক কর্মীরা। 27 জানুয়ারি ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন। আন্দোলনে সামিল রয়েছে এটিএম পরিচালনাকারী সংগঠনগুলিও। ফলে 23 জানুয়ারি থেকে পরপর 5 দিন ব্যাংক বন্ধ থাকলে এটিএম পরিষেবার উপরে প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। পুরনো দাবি নিয়ে ফের নতুন করে আন্দোলনের পথে ব্যাংক কর্মীরা। এবার 27 জানুয়ারি ব্যাংক ধর্মঘটের ডাক দিল 9টি ব্যাংকিং সংগঠনের প্ল্যাটফর্ম ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন বা ইউএফবিইউ। 23 জানুয়ারি নেতাজির জন্মদিবস উপলক্ষে পশ্চিমবঙ্গে সরকারি ছুটি। 24 ও 25 জানুয়ারি শনি রবিবার ব্যাংক বন্ধ। 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের ছুটি। এরপর 27 তারিখ ব্যাংক ধর্মঘট হলে পরপর 5 দিন ব্যাংক বন্ধ থাকবে। ধর্মঘটে এটিএম পরিচালনকারী সংগঠনগুলি থাকায় এটিএম পরিষেবাও বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যে সমস্ত ব্যাংকে আমাদের যেটা 9টা কনস্টিটিউয়েন্টের যারা সদস্য আছেন তারা মাইনে কাটিয়ে স্ট্রাইকে যাবেন। ভারতবর্ষের অনেক সানডে ওপেনিং ব্যাংক আছে, তো সানডে ওপেনিং ব্যাংকগুলো তারা তো কাজ করবে, সেখানে তো ব্যাংক বন্ধ থাকবে না, এটিএম বন্ধ থাকবে না। তা সুতরাং পরিষেবা কিন্তু অন্যান্য যে আগের দিনগুলোতে বন্ধ এরকম ধরনের ভ্রান্ত ধারণা মনে হচ্ছে আমাদের কোনো জায়গায় যাচ্ছে। কিন্তু সাধারণ মানুষের কাছে আমাদের একটাই আবেদন যে যতটা পারা যায় ব্যাংকিং কাজ আপনারা একটুখানি মিটিয়ে নেবার আগে থেকে চেষ্টা করবেন। এই ধর্মঘট কি নিয়ে? এখন মাসের প্রথম ও তৃতীয় শনিবার ব্যাংক খোলা থাকে, মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবারে ছুটি থাকে। ব্যাংক কর্মীদের দাবি রিজার্ভ ব্যাংক সহ বাকি সরকারের অধীনে আর্থিক প্রতিষ্ঠানের মতোই তাদেরও প্রতি সপ্তাহে 2 দিন করে ছুটি দিতে হবে। এর জন্য সপ্তাহের বাকি 5 দিন অতিরিক্ত সময় কাজ করতেও রাজি হয়েছেন তারা। আইবি এর সঙ্গে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নসের একটা চুক্তি স্বাক্ষরিত হয় এবং সেই চুক্তিতে থাকে যে বাকি 5 দিন আমরা 40 মিনিট করে অতিরিক্ত কাজ করব এবং তার বিনিময়ে আমাদের সকল স্যাটারডে অফ থাকবে। এলআইসি বলুন, আরবিআই বলুন, অন্যান্য ফিনান্সিয়াল সেক্টর বলুন, এবং যদি আশেপাশের দেশগুলো ধরে নেন, ইউরোপ ধরে নেন, ইউএসএ ধরে নেন, ব্যাংকিং প্রায় সর্বত্রই 5 দিন হয় সেখানে। তার সঙ্গে সামঞ্জস্য রেখেই আমাদের এটা দীর্ঘ 1 দশক বা তার থেকে বেশির দাবি, তা সত্ত্বেও এর রূপায়ণ হয়নি এবং তার ফলেই আমাদের এই 27 জানুয়ারি স্ট্রাইকের কল দেয়। ধর্মঘটের আওতায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পাশাপাশি রয়েছে বেসরকারি ব্যাংক, ফরেন ব্যাংক, কোঅপারেটিভ এবং রিজিওনাল রুরাল ব্যাংকগুলিও। ইতিমধ্যে তাদের এই দাবিগুলিতে নৈতিক সমর্থনের জন্য চিঠি দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীকে। এর আগে একই ইস্যুতে 2025-এর মার্চ মাসেও ধর্মঘটের ডাক দিয়েছিল ব্যাংক কর্মীদের সংগঠনগুলি, কিন্তু সেবার কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশনের আশ্বাস পেয়ে ধর্মঘট তুলে নেওয়া হয়। 10 মাস পরেও কোনো পদক্ষেপ না হওয়ায় ফের আন্দোলনের পথে হাঁটতে চলেছেন ব্যাংক কর্মীরা। অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।